প্রথম যে আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রাকচারটা পড়বো আজকে সেটা হচ্ছে একটা সলিনয়েডের। সলিনয়েড টার্মটা শুনে এসেছিস তোরা এর আগেও? সলিনয়েড কি? একটা আয়রনের কয়েলকে যখন তুই অনেকবার এন করে মুড়াচ্ছিস, মুড়িয়ে মুড়িয়ে একটা স্ট্রাকচার তৈরি করলি, এটাকে বলা হচ্ছে সলিনয়েড। বুঝতে পারছিস ব্যাপারটা? একটা কন্ডাক্টরে তুই অনেক কটা এরকম হেলিকাল স্ট্রাকচার তৈরি করলি, এটাকে বলা হচ্ছে সলিনয়েড। এটার প্রপার্টি কি? এটার প্রপার্টি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স খুবই সুন্দর হয়। এর যদি তুই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখার চেষ্টা করিস, এটা তোর এরকম হবে। বুঝতে পারছিস? এরকম হবে। সলিনয়েডের যদি কারেন্ট পাস করাস, ওর ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হবে। এটাই কারোর সাথে রিলেটেবল লাগছে? আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যে তৈরি হচ্ছে, এটা রিলেটেবল হচ্ছে কিনা কারোর সাথে? এক্স্যাক্টলি, বার ম্যাগনেট। এটা হয়তো তোরা জানিস কি জানি না, আমি জানি না। একটা লোহাকে ম্যাগনেট বানায় না, একটা লোহাকে যদি পার্মানেন্ট ম্যাগনেট বানাতে হয়, এই লোহাটাকে একটা সলিনয়েডের মধ্যে ঢুকিয়ে দিবে, এটা একটা বার ম্যাগনেট হয়ে যাবে। এরকম করে একটা সলিনয়েডের মধ্যে ঢুকিয়ে দেবে। এই সলিনয়েডটা যখনই তুই ইলেকট্রিসিটিতে কানেক্ট করবি, সঙ্গে সঙ্গে এটা একটা বার ম্যাগনেট হয়ে যাবে, ভেতরে যেটা আয়রন কোর যেটা ছিল। বুঝতে পারছিস? ইনফ্যাক্ট যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট বলি না, ইলেকট্রোম্যাগনেট নাম শুনছিস তো নিশ্চয়ই। তো দেখিস বড় বড় ইলেকট্রোম্যাগনেট ওই ডাম্পিং প্লেস গুলোতে থাকে। বড় বড় ইলেকট্রোম্যাগনেট দেখেছিস কোনোদিন লোহার পিস গুলোকে কচকচ কচকচ করে তুলছে ডাম্পিং প্লেস থেকে? টিভিতে দেখছিস। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের কাজ। ইলেকট্রিসিটি পাস করানোর সাথে সাথে এই যে বাট আয়রন বার একটা পাতি, এটা ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাকোয়ার করে। কেন? কারণ এর থ্রু যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যে পাস হয়, সেটা একদম বার ম্যাগনেটের মতো রে। বুঝতে পেরেছিস? এমনি তুই যদি কোন রকমের কোনো আয়রন কিছু না ঢুকাস, তাহলে এর একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকবে। কিন্তু যদি তুই এরকম একটা আয়রন বার টাইপের কিছু যদি ঢুকিয়ে দিস, তাহলে আরো স্ট্রং হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডটা। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ম্যাগনেটটা যে তৈরি হচ্ছে একটা সলিনয়েডের, যতক্ষণ কারেন্ট দিয়ে রাখবি, আর এটা মেটেরিয়ালটার উপরে ডিপেন্ড করে যেটা ওখানে দিচ্ছিস। কারেন্টটা উইথড্র করে নেওয়ার পরে এর এফেক্টটা কিন্তু মেটেরিয়ালটার উপরেও ডিপেন্ড করে অনেকটা। অনেক বেশি যদি তোর থাকে সেটা হচ্ছে ধর হার্ড আয়রন, মানে এগুলো নোট করে রাখবি, এগুলো ফ্যাকচুয়াল জিনিসপত্র, তো এগুলো নোট করে রাখবি। এই যে হার্ড ম্যাটেরিয়ালস, দেখ ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়াল, যেমন এই যে আয়রন, হার্ড আয়রন লাগবে, এগুলো লিখে নে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোদের অবজেক্টিভ টাইপে আসতে পারে। আয়রন, অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, এই চারটা লেখার। একটা জিনিস দেখ, একটা লোহাকে ম্যাগনেট বানানোর দুটো উপায় আছে। আমি জানি না কতজন এক্সপেরিমেন্টটা করেছিস। এক তো একটা বার ম্যাগনেট দিয়ে এটাকে বারবার ঘষতে থাক। কতজন করেছিস এরকম? একটা বার ম্যাগনেট দিয়ে যদি কন্টিনিউ ঘষতে থাকিস, হালকা একটু ম্যাগনেটিক প্রপার্টি এটা নিয়ে নেবে। আর আরেকটা মেথড হচ্ছে যে সলিনয়েডের মধ্যে এটাকে ঢুকে কিছুক্ষণ ইলেকট্রিসিটি পাস কর, এটা ম্যাগনেট হয়ে যাবে। ইন্ডাস্ট্রিতে যেভাবে তৈরি করে ম্যাগনেট, এইভাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, তাহলে তোর ইলেকট্রোম্যাগনেটের জন্য সবসময় মনে রাখবি, ইলেকট্রোম্যাগনেটের জন্য আমাদের সবসময় সফট আয়রন লাগে। কেন বলতো? কারণ যে ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়াল যেমন সফট আয়রন, এটা কি হয় না, তুই কারেন্টটাকে বন্ধ করে দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে দেয়। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? অ্যানালজি কেমন করে বুঝবি? সাপোজ কাদার মতো একটা কাদাকে তুই ধর এরকম করে শেপ করলি, এই শেপটা এরকম করেই থাকবে, অনেকক্ষণ থাকবে অ্যাটলিস্ট।
কিন্তু তুই যদি একটা এরকম পাত্র নিস আর জল ভরিস ওর মধ্যে, জল এই শেপটা নেবে, বাট পাত্রটা যখন তুই সরিয়ে নিবি এই শেপটা থাকবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক এই অ্যানালজিতেই ম্যাগনেটিক্যালি সফট এলিমেন্ট যেমন তোর সফট আয়রন আছে, এটা যখন তোর ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ঢুকানো হয় খুব ভালো ম্যাগনেটিক প্রপার্টি তৈরি করে, আর তার সাথে সাথে যখন আমি কারেন্টটাকে সরিয়ে নিই তার ম্যাগনেটিক প্রপার্টি হারিয়ে যায়। এটা না থাকলে যদি রেসিডুয়াল ম্যাগনেটিক প্রপার্টি যদি থেকে যায়, এটা মুশকিল না, অনেক রকমের টাস্কে সমস্যা হতে পারে না। বুঝতে পারছিস ব্যাপারটা? সাপোজ তোর জাঙ্ক ইয়ার্ড থেকে তুই একটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে জাঙ্ক সমস্ত তুলে এনে এখানে এসে কারেন্টটা বন্ধ করলি। এবার এর যদি ম্যাগনেটিক প্রপার্টিজ থেকে যায় তো পড়বেই না জাঙ্ক গুলো। আমি নিজে বানিয়েছিলাম, সলিনয়েডও নিজে বানাতে পারবি, আয়রন রড যেখানে সেখানে পাওয়া যায়, 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলেই তো এটা একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে। নিজে বাড়িতে বসে বানাতে পারবি, কোনো অসুবিধা নেই। তাহলে সলিনয়েড বুঝতে পারছিস কি জিনিস? সলিনয়েড বুঝতে পারলি কি জিনিস? সলিনয়েডের ভেতরে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ঢুকালে কি হয় সেটা জানলি? যদি তোর সফট আয়রন দিস তাহলে ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, আর পার্মানেন্ট ম্যাগনেটের জন্য তোর ম্যাগনেটিক্যালি হার্ড ম্যাটেরিয়াল লাগবে। বুঝতে পারছিস? যেমন অ্যালয়, কিসের? আয়রন, কোবাল্ট, নিকেল এটসেট্রা। এটুকু ক্লিয়ার সবার? এগুলো তোর কিছু কিছু ফেনোমেনা যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। যদি ম্যাথমেটিক্যালি বলি কিছু কিছু জিনিস, দেখ একটা বার ম্যাগনেট যখন তৈরি হচ্ছে ওর নর্থ আর সাউথ তো আছে, এটুকু তো মানিস। এইবার একটা আমি সিচুয়েশন তোদেরকে দিচ্ছি, তোরা একটু চিন্তা করতে, এটাতে নিজের মতো করে চিন্তা করবি। হ্যাঁ, সাপোজ আমি একটা ভোল্টেজ দিলাম এরকম এই এন্ডে আর কি, তো আমাকে বল কোন সাইডটা নর্থ হবে কোন সাইডটা সাউথ হবে। যেহেতু এটা বার ম্যাগনেটের প্রপার্টি এক্সিকিউট করছে, ভীষণ অবভিয়াস যে একটা ডাইরেকশন, একটা সাইড নর্থ হবে আর একটা সাইড সাউথ হবে। সেটা আমায় বল কোনটা কি হবে। এরকম করে বাড়াচ্ছে আবার এম করে ঢুকছে না। এই সাইড দিয়ে দেখ, এই সাইডে চোখটা দে, তাহলে কারেন্টটা এইরকম করে ঢুকছে না, এরকম না? আমি এই সাইড দিয়ে দেখছি কিন্তু। তাহলে দেখ তুই যদি রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাস, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে না, ডাইরেকশনটা ভেতরের দিকে না, তার মানে এটা হচ্ছে ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডের। বুঝতে পারছিস? এই ডাইরেকশন মানে কি, যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা এখান থেকে এখানে যাচ্ছে, তো এই ডাইরেকশন এদিকে আউট মানে এই সাইডটা নর্থ এই সাইডটা সাউথ। বল বুঝতে পারলি কিনা এই পার্টটা? এদিকে দেখ রুদ্রাশিস, দেখ কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এরকম করে ঘুরবে না কারেন্টটা? তো তুই যদি এই দিক থেকে দেখিস, এই দিকে যদি তুই চোখটা রাখিস, তাহলে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে দেখবি না? অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তুই থাম্ব রুল লাগা, থাম্ব রুল লাগিয়ে কি পাবি? ডাইরেকশনটা এ দেখ অ্যান্টি ক্লকওয়াইজ, তোর কাছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এরকম, তাই তো? থাম্ব রুল লাগালে ডাইরেকশনটা বাইরের দিকে পাবি না ম্যাগনেটিক ফিল্ডে? তাহলে যদি তোর ডাইরেকশনটা বাইরের দিকে হয়, ডাইরেকশনটা বাইরের দিকে মানে কি এটা নর্থ না? কারণ ম্যাগনেটিক ফিল্ড সবসময় নর্থের থেকে বেরিয়ে সাউথের দিকে ঢোকে, তো যদি এই সাইড দিয়ে বাড়ায় তাহলে এটা নর্থ পোল হয়ে যাবে না? দেখ লক্ষ্য করছিস সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যে এই পার্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে বাইরের দিকে না ম্যাগনেটিক ফিল্ডটা? বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে। বুঝতে পারছিস? এটাই তো আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল বলে। যদি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা হয় তার মানে ডাইরেকশনটা কি, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যায় কোন দিক দিয়ে যায়? নর্থ পোল থেকে সাউথ পোলে, তাই না কি? এই এদিক দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে তখন সার্কুলার ক্লকওয়াইজ ঘুরছে।
ক্লকওয়াইজ ঘোরা মানে রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে দেখ ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা হবে। ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড মানে কি ভেতরের দিকে যাচ্ছে, তার মানে ওই ডাইরেকশনটা সাউথ হবে না? একদম একদম করবে। তো নাম্বার অফ টার্ন যেটা আছে সেটা যত বাড়াবি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত বাড়বে, বুঝতে পারছিস? কারণ দেখ না, প্রতিটা সার্কুলার লুপের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছিস, তো সবকটার কম্বাইন্ড এফেক্টে পাবি না তুই নেট ম্যাগনেটিক ফিল্ডটা। তো তুই যত সার্কুলার লুপ বাড়াতে থাকবি, কমন সেন্সটা লাগা, তোর তত নেট কম্বাইন্ড ম্যাগনেটিক এফেক্ট বাড়তে থাকবে না কিছু। ওকে, তাহলে দেখ এবার একটা টেকনিক আছে, যেদিকে কারেন্ট যাচ্ছে একটা সলিনয়েডে তুই দেখেই বলে দিতে পারবি সেটা নর্থ পোল না সাউথ পোল। এটার একটা ছোট টেকনিক আছে। যেমন রাইট হ্যান্ড থাম্ব রুলটা দেখ, একটু মিস্টেক হতে পারে এদিক ওদিক করলে, কিন্তু একটা ছোট্ট একটা মেমোরাইজেশন টেকনিক আছে যেটা দিয়ে তুই নর্থ আর সাউথ পোল কি সেটা ইজিলি দেখতে পারবি। তো সাপোজ এটা ক্লকওয়াইজ যাচ্ছে, তো যদি এটা ক্লকওয়াইজ যায় তাহলে এটা সাউথ পোল হবে, বুঝেছিস? আর যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে এটা নর্থ পোল হবে, বুঝেছিস? মাথা ঢুকলো এটা? ক্লকওয়াইজ মানে সাউথ পোল, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ পোল। এটা একটা শর্টকাট, কিন্তু এটা কোনো ফর্মুলা না, এটা কোনো থিওরাম না। বারবার যাতে রাইট হ্যান্ড থাম্ব রুল না লাগাতে হয়, তুই যাতে দেখে একটু ফ্লোতে বুঝে যাস কোনটা সাউথ পোল কোনটা নর্থ পোল হবে, বুঝতে পেরেছিস? ওকে ফাইন। তাহলে মোটামুটি সলিনয়েড এই অবধি আছে। এবার যে আমাদের খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে ফোর্স ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন পার্টস। ফোর্স ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, তার মানে কি, যে একটা কন্ডাক্টর যে কারেন্ট ক্যারি করছে তার উপরে ফোর্স একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য লাগছে, সেটাকে নিয়ে স্টাডি করা। তো এটা নিয়ে অনেক অনেক কটা বেশ ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আছে, ওর মধ্যে আমরা একটা এখানে স্টিক করতে চাই। কেউ অ্যাম্পেয়ারের নাম শুনেছিস? সবাই শুনেছিস, কিন্তু যে সায়েন্টিস্টের নাম অ্যান্ড্রে মেরি অ্যাম্পেয়ার, তিনি তোর প্রথম এই এফেক্টটা অবজার্ভ করে। দেখ তোরা চ্যাপ্টারটা একটা পড়ছিস আজকে, কিন্তু সেটা 100 বছর ধরে বহু জনের ডেভেলপমেন্টে আজকে এতদূর পৌঁছেছে। তো এর জন্য আলাদা 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 করে আমরা মানে ব্যাপারটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করছি আর কি। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তোর ফোর্সও অ্যাপ্লাই, মানে এর উপরে ফোর্সও অ্যাপ্লাই করতে পারে একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমরা এখানে পড়বো। কেমন? সাপোজ তোর কাছে একটা ম্যাগনেট আছে, সাপোজ হর্স শু ম্যাগনেট। এটাকে হর্স শু ম্যাগনেট বলে, জানিস? দেখা গেছে তুই যদি এটার মাঝ দিয়ে একটা ওয়্যারকে পাস করাস, এটার মাঝ দিয়ে একটা ওয়্যারকে পাস করাস, তার মানে এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটা যদি এর ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে থাকে, তাহলে যদি তুই কারেন্ট পাস করাস না, এর উপর একটা ফোর্স লাগবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি চাই তোরা এটাকে একটু এক্সপেরিমেন্টালি দেখ, ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা, এটার সঙ্গে অনেক কিছু লিঙ্ক আছে। এটা দেখিয়েছিলাম তোদের, এই জিনিসটা ভালো করে দেখবি। আগে এক্সপেরিমেন্টটা দেখ, তারপরে আমি বুঝাচ্ছি ব্যাপারটা। এই যে একদম এই সেটআপটা লক্ষ্য করতে পারছিস? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যেই তারটাকে লাগিয়েছে দেখ, দেখেছিস? এটা একটা বার ম্যাগনেট, সরি হর্সশু ম্যাগনেট, এর মাঝ দিয়ে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে পাস করেছে। দেখ এক্সপেরিমেন্টটা ভালো করে দেখ।
লক্ষ্য করলি সবাই? আবার এই পার্টটা দেখ ভালো করে। আমি এটা এই এক্সাম্পলটা দিয়ে কিন্তু বুঝাবো রিয়েল লাইফ। ডান দিকে গেল দেখলি রিফ্লেকশনটা, এই জিনিসটা মনে রাখিস। আবার দেখ আচ্ছা এটুকু দেখলি ব্যাপারটা, ফেনোমেনাটা তোরা দেখলি চোখের সামনে। যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তুই একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখছিস, একটা ফোর্স লাগছে। এবার এটা কিন্তু র্যান্ডম ফোর্স না, যখন বারবার তুই একই ডাইরেকশনে কারেন্ট নিয়ে যাচ্ছিস, ওই ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু বারবার একই রকমের ডিফ্লেকশন হচ্ছে। এটা লক্ষ্য করেছিস? তার মানে কিছু একটা ল আছে যেটা এটা গভর্ন করছে। এর মধ্যে থেকে যেটা এই ডাইরেকশনটা দেখাবে, একটা ল আছে যেটা দিয়ে তুই বলতে পারি, বা আদার একটা রুল আছে যেটা এইটা দেখাবে যে যদি এরকম একটা সেটআপ থাকে, একটা পার্টিকুলার ডাইরেকশনে কারেন্ট গেলে তোর ফোর্স কোন দিকে লাগবে, সেটার নাম হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। যেমন তোর আমাদের রাইট হ্যান্ড রুল ছিল, ওটা কিন্তু ফ্লেমিং এর ছিল না, এটা পার্টিকুলারলি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। টার্মিনোলজি গুলো একটু ভালো করে মনে রাখবি। তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কি বলে বল? দেখতে পাচ্ছিস? তো এবার আমরা যেভাবে এটা জাজ করব, আমরা যেভাবে দেখব যে কেমন ফোর্স লাগছে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে কেমন, সেইটার জন্য লাগবে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলে? এইরকম করে আঙ্গুলগুলোকে নিয়ে প্রথম বা হাতের কিন্তু লেফট হ্যান্ড রুল আছে, মনে রাখবে। বা হাতের প্রথম 3টা আঙ্গুলকে সবাই এটা মানে হাতে নিয়ে কর, সবাই এটাকে হাতে নিয়ে কর। প্রথম 3টা আঙ্গুলকে এভাবে সাজা যাতে এটা এটার প্যারালাল, তোর এটা এটার পারপেন্ডিকুলার হয়, এটা এটার পারপেন্ডিকুলার হয়, আর তোর এটা এটার পারপেন্ডিকুলার হয়। বুঝতে পেরেছিস? দেখ এমন ভাবে প্লেস করেছি, 3টাই কিন্তু 3টার পারপেন্ডিকুলার। লক্ষ্য করেছিস? সবাই এটা অ্যাটেন্ড করতে পেরেছিস? এই মুদ্রাটা সবাই ধরতে পারছিস? পারছিস ধরতে?
ঠিক আছে? তাহলে এই যে থাম্ব যেটা, এই থাম্বটা রিপ্রেজেন্ট করে ফোর্স, এই থাম্বের ডাইরেকশনটা রিপ্রেজেন্ট করে ফোর্স, মিডল ফিঙ্গারটা রিপ্রেজেন্ট করে কারেন্ট, আর ফোর ফিঙ্গারটা রিপ্রেজেন্ট করে তোর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এতটুকু ক্লিয়ার কিনা বল? এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা কোন দিকে ফোর্স লাগবে, আর এটা হচ্ছে কোন দিকে কারেন্ট ফ্লো করছে। বল এটা মাথায় ঢুকলো কিনা? এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল তোরা সবসময় লাগাবি। যে কোনো দুটো প্যারামিটার দেওয়া থাকলে আরেকটা প্যারামিটার অটোমেটিক বাড়িয়ে যাবে। কি কি প্যারামিটার আছে? একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বুঝা গেছে? তাহলে আমাকে সবাই একবার বল, কোন আঙ্গুলটা ফোর্স রিপ্রেজেন্ট করে? থাম্ব। কোন আঙ্গুলটা তোর ফিল্ড রিপ্রেজেন্ট করে? ফোর ফিঙ্গার। কোন আঙ্গুলটা ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করে? একদম। এই জিনিসটাতে খুব ভালো করে মনে থাকে। ফোর্স হচ্ছে তোর থাম্ব দিয়ে রিপ্রেজেন্ট করে, কারেন্ট তোর মিডল ফিঙ্গার দিয়ে রিপ্রেজেন্ট করে, আর ম্যাগনেটিক ফিল্ড তোর ফোর ফিঙ্গার দিয়ে রিপ্রেজেন্ট করে। বোঝা গেছে ব্যাপারটা? তো বলেছে যে তোকে এমন ভাবে বাঁ হাতটার এই তিনটা আঙ্গুল অ্যারেঞ্জ করতে হবে যাতে ওই ডাইরেকশন গুলো সব একদম প্রপার হয়। তাহলে তোর যে 3 নম্বর আঙ্গুলটা সেটা ওই রেসপেক্টিভ ইয়ে ডাইরেকশন দেখাবে। এখানে যেমন আমি জানি যে ম্যাগনেটিক ফিল্ডটা উপর থেকে নিচে, আর এই যে তারটা সেটা ভেতরে ঢুকছে না, মানে কারেন্টটা ভেতরে ঢুকছে না পেপারে, যদি এভাবে দেখিস। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা উপর থেকে নিচে, আর কারেন্ট ঢুকছে তোর ভেতরে। তার মানে মিডল ফিঙ্গারটা ভেতরে, ম্যাগনেটিক ফিল্ডটা তোর এরকম নিচের দিকে। বুঝতে পারছিস ব্যাপারটা? সবাই কর এটা, স্ক্রিনের মধ্যে সবাই কর। কারেন্ট ভেতরের দিকে, তো মিডল ফিঙ্গারটা ভেতরের দিকে, ইন্ডেক্স ফিঙ্গারটা তো নিচের দিকে, কারণ নর্থ থেকে সাউথ হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এটাও ক্লিয়ার? তাহলে আমাকে বল, কোন দিকে তোরা ফোর্সটা দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে তোর মিডল ফিঙ্গার ভেতরে ঢুকছে, এরকম করে অ্যাডজাস্ট করতে হবে হাতটাকে যাতে তোর যে ইন্ডেক্স ফিঙ্গারটা সেটা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে নর্থ থেকে সাউথ সেই ডাইরেকশনেতে পয়েন্ট করে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে থাম্ব কোন দিকে পয়েন্ট করছে? বাঁ দিকে না? তাহলে ফোর্স এইদিকে লাগবে। বুঝতে পেরেছিস? তুই কারেন্ট না পাস করে তুই ডাইরেক্ট এটাকে দেখে বলে দিতে পারবি যে ফোর্স এইদিকে লাগবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার হলে তাহলে আমি আরেকটা প্রবলেম দেব। আচ্ছা, সাপোজ দেখ, বাঁ হাতটাকে সাজাবি। বাঁ হাতটাকে এরকম করে সাজাতে পারিস? পারিস এভাবে সাজাতে? পারিস তো? আচ্ছা, তোর ইন্ডেক্স ফিঙ্গার যেটা দেখছিস সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, থাম্ব হচ্ছে যেই দিকে ফোর্সটা লাগবে, আর মিডল ফিঙ্গার হচ্ছে পয়েন্ট করছে যেই দিকে কারেন্টটা ডাইরেকশন আছে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? এইবার খালি তুই এই ডাইরেকশন গুলোকে অ্যাডজাস্ট করে আঙ্গুলটা এখানে বসা সিচুয়েশনটাতে কারেন্ট যাচ্ছে ভেতরের দিকে, তো মিডল ফিঙ্গারটা ভেতরের দিকে পয়েন্ট করা হবে, তোর ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে, তাহলে মিডল ফিঙ্গারটা যাতে ভেতরে থাকে এরকম করে তোকে ইন্ডেক্স ফিঙ্গারটা নিচে করতে হবে। থাম্বটাকে দেখবি বাদিকে পয়েন্ট করছে, তার মানে ফোর্সটা লাগবে বাদিকে, মোশনটা হবে বাদিকে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, একটা প্রবলেম কর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা হাতটাকে জাস্ট যেমন আমি বললাম প্রতিটা ফিঙ্গার পয়েন্ট করছে যেদিকে সেটা হচ্ছে ডাইরেকশন, এরকম করে নিয়ে তারপরে তুই জাস্ট সিচুয়েশনটাতে ফেলবি, বাড়ি যাবে।
তো একটা কোয়েশ্চেন আছে, বুদ্ধি করে করবি, আমি কোনো হিন্ট দেব না। ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে এইদিকে, আর একটা ইলেকট্রন যাচ্ছে হচ্ছে এদিকে। তাহলে আমায় বল, ইলেকট্রনটার উপরে ফোর্স কোন দিকে লাগবে? টু রাইট, টু লেফট, আউট অফ পেজ, ইনটু দ্য পেজ? একটু ভেবে চিন্তে করতো। আনসার হবে ইনটু দ্য পেজ, ডি। আচ্ছা, কেমন করে? দেখ, একটা ছোট্ট ট্রিক আছে যেটা হয়তো মোস্টলি যারা বলেছিস আউট অফ দ্য পেজ সেটা ওভারলুক করে গেছিস। সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট কিন্তু তার উল্টো ডাইরেকশনে যায়। বুঝেছিস? বোঝা গেছে? তাহলে দেখ, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, কারেন্ট ওপরে, কারেন্ট ওপরে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে। তাহলে ইলেকট্রনের ডাইরেকশনটা, মানে ইলেকট্রনের উপরে ফোর্স লাগবে, সেটা ভেতরের দিকে হচ্ছে না? থাম্বটা ভেতরের দিকে পয়েন্ট করছে না? সবাই দেখ, আঙ্গুলটাকে অ্যাডজাস্ট কর, দেখ ভেতরের দিকে হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে তোর যেই ফোর্সটা লাগছে সেটা ভেতরের দিকে, এটা কিন্তু খেয়াল রাখা খুব দরকার। এই পয়েন্টটাকে মনে রাখবি, কারেন্ট, the direction of current is opposite to the direction in which electron goes. বোঝা গেছে? বুঝেছিস ব্যাপারটা? কারেন্টের যা ডাইরেকশন তার উল্টা দিকে সবসময় ইলেকট্রন যায় না। আমাদের কনভেনশনই তো সেটা, ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট হয় না? তো কারেন্টের ডাইরেকশন উপর দিকে, কারণ ইলেকট্রন নিচ দিকে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটা ডান দিকে, জাস্ট লেফট হ্যান্ড রুলটা লাগা, ডাইরেকশনটাকে ঠিকঠাক করে দেখবি থাম্বটা ভেতরের দিকে পয়েন্ট করবে। করে দেখ। নে, এবার আরেকটা আছে, an alpha particle is projected towards west, is deflected towards north by a magnetic field. The direction of magnetic field is north, south, up, down. করতো? দেখ, আলফা পার্টিকেল কি জিনিস জানিস কেউ? কারেক্ট, হিলিয়াম নিউক্লিয়াসটাকে আলফা পার্টিকেল বলে। তো পজিটিভলি চার্জ, এটুকুনি জানা জরুরি, এর চেয়ে বেশি আর কিছু এখানে ইনফরমেশন দরকার নেই আমাদের। তো এটা বলেছে এই আলফা পার্টিকেলটা ওয়েস্টের দিকে প্রজেক্ট হয়েছে, তার মানে কারেন্টেরও ডাইরেকশন ওয়েস্টের দিকে। আমরা কম্পাস বানিয়ে নিচ্ছি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এটা বলেছে এটা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে কোন দিকে? নর্থের দিকে। তার মানে ফোর্সটা যে লাগছে সেটা নর্থের দিকে। এর যে ডাইরেকশনটা, এর যে ভেলোসিটিটা বা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টের দিকে। এটা কারেন্ট। বলেছে যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডাইরেকশনে? ভীষণ ইজি, তিনটা আঙ্গুলকে আবার করে অ্যাডজাস্ট কর। তিনটা আঙ্গুলকে আবার করে যদি অ্যাডজাস্ট করিস, ফোর্স যেটা তোর, ফোর্সটা দেয় থাম্ব, কারেন্টটা তোর কি বলে এইদিকে। হ্যাঁ, এই দেখ এরকম হচ্ছে না? কারেন্টটা মিডল ফিঙ্গার যেটা বাঁ দিকে, ফোর্সটা ওপরের দিকে যেটা ইন্ডেক্স ফিঙ্গার দিবে, থাম্বটা ভেতরের দিকে পয়েন্ট করছে। তাহলে ডাউন হবে আনসার। কার ডাউন বেরিয়েছে? কার ডাউন বেরিয়েছে? বুঝতে পারলি এবার? নর্থের দিকে তো ফোর্স লাগছে রে বাবা, ডিফ্লেক্ট হচ্ছে তো নর্থের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। বললাম না, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এমন একটা রুল যেটা তুই যদি অ্যাপ্লাই করিস একটা সিচুয়েশনে, যেটা আননোন সেটা বার করে দেবে। সেটা কারেন্টও হতে পারে,
সেটা ম্যাগনেটিক ফিল্ডও হতে পারে, সেটা ফোর্সও হতে পারে, ডিপেন্ড করছে কোয়েশ্চেনের উপরে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, ডাউনই তো আনসার, ডাউনই তো আনসার। ম্যাগনেটিক ফিল্ডটা তোর ভেতরের দিকে লাগছে, বুঝতে পারছিস? তাহলে এই হলো গিয়ে হচ্ছে তোর কিছু কিছু জিনিস, যেমন সলিনয়েডের স্ট্রাকচারটা আমরা দেখলাম, সলিনয়েড কেমন করে ম্যাগনেটিক ফিল্ড তোর স্ট্রাকচারটা কেমন কেমন হয়। তারপরে সলিনয়েড কি কি কাজে লাগে, সলিনয়েডের আমরা কাজ দেখলাম, যে কোনো কিছুকে, যে কোনো একটা তোর পার্টিকুলার একটা মেটেরিয়ালকে ইলেকট্রোম্যাগনেট বানিয়ে দেওয়ার কাজটা করে। আচ্ছা, তার সাথে সাথে আমরা দেখলাম কেমন করে কি অদ্ভুত ভাবে একটা যদি কন্ডাক্টর দিয়ে কারেন্ট যায় সেটার উপরে ফোর্স লাগে, এটা আমরা দেখলাম। তো এই যে এফেক্টটা আছে না, যে তুই যখন কারেন্ট পাস করছিস তোর কন্ডাক্টরের উপরে ফোর্স লাগছে, এটারই একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট হচ্ছে মোটরের মধ্যে কাজ করছে। যে কোনো মোটর তুই দেখে নে, যে কোনো মোটর তুই দেখ, টেবিল ফ্যানের ভেতরে মোটর দেখ, কোনো একটা ছোট গাড়িতে মোটর দেখ, হ্যাঁ, একটা ওয়াশিং মেশিনে মোটর দেখ, তুই যেখানে খুশি মোটর দেখে নে, মোটরের যে বেসিক ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালটা কাজ করার, সেটা কিন্তু এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপরে বেস্ট করে। এই ফোর্সটা, ম্যাগনেটিক ফিল্ড একটা, ওর মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ফোর্সটা, বেসিক্যালি সেটাই কিন্তু তোর যে মোটর আছে সেটাকে চালায়। ভেবে দেখ, মানে কারোর মাথায় এভাবে কাজ করেছে, কারোর মাথা কেমন করে কাজ করেছে, ও ভেবেছে, মানে প্রথমে দেখলো যে তোর এরকম যদি আমি ম্যাগনেটিক ফিল্ড এরকম করে রাখি, আর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যদি একটা কন্ডাক্টরকে কারেন্ট পাস করে ফোর্স লাগছে, তাহলে আমি এটাকে কন্টিনিউয়ালি চালিয়ে রাখতে পারি না এমন করে। সেই চিন্তা ভাবনার থেকেই কিন্তু মোটর আসলো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? একটা মোটর কেন ঘোরে জানতে চাস? সেটাই আমরা এখানে ডিসকাস করব। আমি ছোটর থেকে অনেক মোটর খোলাখুলি করছি, তো বেসিক্যালি আমি খুব ভালো করে দেখেছি বিষয়টা যে কেন এরকম হয়, এবং সেই জিনিসটা যখন আমি পড়েছি ফিজিক্স বইতে, আমার মানে কি বলবো, খুবই আনন্দ লেগেছে। আনন্দ লেগেছে বিকজ আমি এটা উপলব্ধি করতে পেরেছি, অনুভব করতে পেরেছি ব্যাপারটা, যে সেম ফিজিক্যাল প্রিন্সিপালটা যেটা এত সিম্পল এখানে দেখতে, সেটার এত কমপ্লেক্স অ্যাপ্লিকেশনস রয়েছে। তো মোটর কেমন করে কাজ করে? এই প্রিন্সিপালটা দিয়ে। প্রিন্সিপালটা কি না, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে জন্য একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উপরে ফোর্স লাগছে, এটা দিয়ে। তো সাপোজ আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম, যে কোনো ভাবে তৈরি করতে পারি। একটা নর্থ এখানে আমি রাখলাম, আর এখানে আমি একটা ম্যাগনেটিক, ধর দুটো পার্ট, একটা নর্থ পোল, একটা সাউথ পোল আমি এরকম রাখলাম। এইবার আমি কি করছি বলতো? এইবার আমি এরকম একটা কয়েল রাখছি, ভালো করে বুঝবি ব্যাপারটা। এইখানে আমি এরকম একটা ব্রাশ, একটা তোর কার্বন ব্রাশ এখানে আমি কানেক্ট করছি। একটা ব্রাশ কানেক্ট করে আমি কি করছি, আমি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে দিচ্ছি। অ্যাপারেটাসটা বোঝ আমি কি করলাম, সবাই বুঝলি? দেখ, এই ব্রাশটা জাস্ট টাচ করছে এটাকে, যাতে পুরো কারেন্ট কন্ডাকশনটা সার্কিটের মধ্যে থাকে। বুঝতে পারছিস ব্যাপারটা? আর এই যে কয়েলটা দেখেছিস, এটা হচ্ছে একটা কয়েল, এরকম হাজার হাজারটা কয়েল থাকে একটা ম্যাগনেটিক, মানে একটা মোটরে। একটা কয়েল আমি দেখাচ্ছি ফর সিম্পলিসিটি, মেকানিজমটা বোঝার জন্য। বল আছে? আমরা আগে এটা একটু থিওরিটিক্যালি বুঝে নিই, তারপরে দেখি অ্যানিমেশনটা। তো এখানে দেখ, এই যে সার্কিটটা পুরো কমপ্লিট হচ্ছে না এখান দিয়ে, দেখেছিস? ভালো ভালো করে বোঝ। আমি যখন সুইচটাকে অন করছি তখন কি হচ্ছে, কারেন্ট ফ্লো করা শুরু করছে, এখানে কারেন্ট ফ্লো করা শুরু করছে, এখানে এরকম, এখানে এরকম। আচ্ছা, এবার আমাকে একটু ভেবেচিন্তে বল, এই পার্টটাতে
এই পার্টটাতে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, কারেন্ট এদিকে, ফোর্স কোন দিকে লাগবে এই পার্টটার উপরে আমাকে কেউ বলতো, একটু ভেবে চিন্তে দেখি পারিস কিনা। লেফট পার্টটার উপরে ফোর্স কোন দিকে লাগবে? একটু চিন্তা করে বল। এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা, এদিকে হচ্ছে কারেন্টটা, ফোর্স কোন দিকে লাগবে? হাট, ভালো করে ভেবে দেখ না। কারেন্ট এইদিকে, ফিল্ড এইদিকে, ফোর্সটা নিচের দিকে লাগছে না? দেখ, লেফট হ্যান্ড রুল লাগা, নিচের দিকে লাগা লেফট হ্যান্ড রুল, ভালো করে দেখ। কারেন্টটা এদিকে, ফিল্ডটা এদিকে, ফোর্সটা নিচে লাগছে না? লাগছে তো? সাথে সাথে তুই দেখ, এই যে এই তারটা আছে, এই ওয়্যারটার উপরে কারেন্ট এইদিকে ফ্লো করছে। তো এই ওয়্যারটার উপরে কারেন্ট যদি এদিকে ফ্লো করে, আমায় বলতো এটার উপরে ফোর্স কোন দিকে লাগবে? আরে বাবা, এটা দুটো, এই কয়েলের মধ্যে দুটো ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, লক্ষ্য করছিস? যেহেতু এটা একটা লুপ তৈরি হচ্ছে, তো প্রথমে বলো আমাকে লেফট পার্টের যে তারটা, সেটাতে কোন দিকে ফোর্সটা তোর অ্যাক্ট করবে। এতক্ষণ তো পড়ে আসলাম আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, অ্যাপ্লাই কর, বল ফোর্স কোন দিকে লাগবে? বা হাতটা লাগা, বা হাতটা ইউজ কর, বা হাতটা ইউজ করে তিনটাকে পারপেন্ডিকুলার এরকম করে নে, তিনটা আঙ্গুলকে। মিডল ফিঙ্গারটাকে কারেন্টের ডাইরেকশনে রাখ, ইন্ডেক্স ফিঙ্গারটাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে রাখ, ফোর্সটা পেয়ে যাবি। দেখ, ফোর্সটা নিচের দিকে লাগছে। এটুকু সবার ক্লিয়ার? কি রে, ক্লাইম্যাক্সটা এখানে দেখ, ক্লাইম্যাক্সটা কোথায়? এই ফোর্সটা নিচের দিকে লাগছে, কিন্তু এই দিকে সেম ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, কিন্তু উল্টা কারেন্টের ডাইরেকশন। এইদিকে ফোর্সটা উপরের দিকে লাগবে, বুঝলি? তো যখন হঠাৎ করে স্টার্ট করার সময় এইদিকে ফোর্স লাগছে আর এইদিকে ফোর্স লাগছে, এটা ঘুরে যাবে না? এইদিকে ঘুরে যাবে না? লক্ষ্য করেছিস? আরে বাবা, ফোর্স যদি এই দিক থেকে নিচে লাগে, এদিক থেকে ওপরে লাগে, তাহলে ঘুরে যাবে কিনা? তো যখনই ঘুরে গেল না, ঘুরে গিয়ে একটা পয়েন্টে এটা জাস্ট ভেসে থাকে উইদাউট এনি টাচ, এখানে কোনো কারেন্ট লাগে না, কিন্তু এই ঘোরার জন্য যে ইনার্শিয়াটা আছে, সেটাতে আবার এই ফর্মটাতে চলে আসে, যেখানে আবার এরকম নিচে উপরে ফোর্স লাগে। এরকম করে তো রোটেশনটা শুরু হয় ইলেকট্রিক মোটরে। বুঝতে পারলি ব্যাপারটা? আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি। এসি না, আমরা কি এটা এসি অ্যাপ্লাই করছি? একটা ব্যাটারি কি এসি হয় কখনো? এসি মোটর আমাদের এখানে নেই, আপাতত নেই। বুঝতে পারছিস এই ব্যাপারটা? কারেন্ট যখন এভাবে ফ্লো করছে, এখানে দেখ ম্যাগনেটের জাস্ট ডাইরেকশনটা উল্টে দেওয়া হয়েছে, এর জন্যই আর কি। তো এখানে এদিকে ফোর্স লাগছে, যখন এখানে এরকম করে করে ধর আছে, বাদিকের যে তোর তারটা এদিকে উপরে ফোর্স লাগছে, ডান দিকের তারটাতে নিচে ফোর্স লাগছে। কেমন করে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে।
কেউ বুঝলি? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চেষ্টা করছি। বুঝলি নাকি আরো ভিডিও লাগবে? কেন ঘোরে এটা বুঝলি? বল, এবার তোদের যা কোশ্চেন আসছে বল। কমিউনিকেটর না, কমিউটেটর। কমিউটেটর 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 মানে কি? কমিউটেটর মানে যে কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জ করতে পারে। এখানে দেখ, একটা জিনিস ভেবে দেখ, যদি এই জিনিসটা যদি না থাকতো, এই জিনিসটা যদি না থাকতো, তাহলে যদি এটা এক প্যাচ যদি ঘুরে যেত, তাহলে উল্টো দিকে ফোর্সটা আবার লাগতো না? একটা জিনিস লক্ষ্য করেছিস, যেটা ঘুরে যাওয়ার পরেও যে ডাইরেকশনটা সেম থাকছে কারেন্টে, এর জন্যই তো আবার করে ফোর্সটা সেম ডাইরেকশনে লাগছে। যদি এটা কমিউটেটর না থাকতো, যদি কমিউটেটরটা যদি না থাকতো, তাহলে তোর এটা যদি ঘুরতো এরকম করে না, এটা যদি ঘোরে, তাহলে এটা এরকম প্যাচ খেয়ে যেত না? প্যাচ খেয়ে যেত। প্যাচ যদি খেয়ে যেত, তাহলে কারেন্টের ডাইরেকশনটা এখানে উল্টে যেত না এরকম করে? কারেন্টের ডাইরেকশনটা যদি উল্টে যেত, তাহলে ফোর্সটা উল্টা দিকে লাগতো না? তাহলে কি কখনো মোটরটা ঘুরতে পারতো? ও আচ্ছা 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 এ বাবা, তাই তো বলি। আচ্ছা দেখ দেখ, ভালো করে ব্যাপারটা বোঝ। এখানে তোর সাপোজ এরকম একটা ওয়্যার আছে যার মধ্যে কোনো কমিউটেটর কিছু নেই, খালি পাতি কানেকশন করা। তো সাপোজ এটা এক টার্ন ঘুরে গেল, এক টার্ন ঘুরে গেলে এটা এইরকম হয়েছে, তোর এরকম হয়ে যাবে না ব্যাপারটা? এরকম হয়ে যাবে তো?
ভেবে দেখ কারেন্টের ডাইরেকশনটা এরকম হয়ে যাবে না তখন? কারেন্টের ডাইরেকশনটা উল্টে যাবে না, কারণ এটা উল্টে যাচ্ছে, ফোর্স এদিকে লেগে উল্টে গেল, বুঝতে পারছিস? কিন্তু কারেন্টের ডাইরেকশনটা তো এইদিকে উল্টে যাবে এখন, কারণ কারেন্ট তো এখানে নিচের দিকে ফ্লো করছে, এটা যখন বাদিকে আসবে এটা নিচের দিকে থাকবে না কারেন্টটা। কিন্তু এরকম যদি হয় তাহলে ফোর্স আবার উপরের দিকে লাগবে। ফোর্স যদি উপরের দিকে লাগে তাহলে কি এটা তোর মনে হচ্ছে ঘুরবে? কারণ একবার এই এটার উপরে নিচের দিকে ফোর্স লাগো, পরক্ষণই আবার উপরের দিকে ফোর্স লাগছে, মোটরটা কখনো ঘুরবে? তো মোটরটা ঘোরার জন্য যে কারেন্টের ডাইরেকশনটা ওটা প্রতিটা রাউন্ডে চেঞ্জ হয়ে সেম ডাইরেকশনটা হওয়া উচিত, তাই নয় কি? এটা হচ্ছে কমিউটেটরের কাজ, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? আর এই কার্বন ব্রাশটা কি করে? কার্বন ব্রাশটা এটা এনশিওর করে যে কানেকশনটা সবসময় বজায় রাখা হয়েছে, অ্যাটলিস্ট যখন লাগবে তখন কানেকশনটা বজায় রাখা হয়েছে, এটাতে পেঁচিয়ে না যায় পুরো রকমে, এটাতে ঘুরতে ঘুরতে পেঁচিয়ে না যায়। এই যদি এই কার্বন ব্রাশটা না থাকতো, এমনি কানেক্ট করা থাকতো, তাহলে বাজেভাবে পেঁচিয়ে যেত না। কিন্তু এখন এই অ্যারেঞ্জমেন্টটাতে এটা প্রপারলি ঘুরছে, আবার পেঁচাচ্ছেও না। ভেবে দেখ, ভেবে দেখেছিস? আমি এখনই খুলে দেখাবো। চল তাহলে আজকে আমরা একটা মোটরের ভ্যারেন্ডা বাজাই। বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা কিন্তু সেম। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে একটা মোটর আছে, দাঁড়াই তারগুলোকে খুলে খুলে বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম, খালি একটু এদিক ওদিক কিছু আলাদা দেখবি আর কিছু না। আমি খুলছি, দেখ, আনবক্সিং ভিডিও। এই কেসটাকে খুলছি মোটরের। এ দেখ খুলে গেল। তো এইখানটাতে দেখ একটা জিনিস লক্ষ্য কর, এই যে ভেতরে তোরা লক্ষ্য করছিস, এই যে এ দেখ একটা খোলা, একটা কার্বনের একটা মানে কপারের দুটো পার্ট আছে খোলা, লক্ষ্য করেছিস? এটা এই দুটো খোলা পার্ট লক্ষ্য করেছিস? এই যে এই দুটো, এটাই কিন্তু কমিউটেটর ব্রাশের কাজ করছে। ভালো করে দেখ, দাঁড়া দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে এই দুটো লক্ষ্য করছিস খোলা আছে, এটা কিন্তু এই টার্মিনালের সঙ্গে কানেক্টেড। এই দেখ তারের দুটো টার্মিনালের সঙ্গে কিন্তু কানেক্টেড, এটা লক্ষ্য করেছিস? কিন্তু এটা এরকম ওপেন আছে। ওপেন আছে কেন? যাতে এই যে এই জিনিসটা যে আছে এটা সবসময় এরকম করে টাচে থাকে, এটাতে সবসময় টাচে থাকে এর সাথে, এই কমিউটেটর ব্রাশের সাথে সবসময় টাচে থাকে, আর সবসময় যাতে ঘুরতে পারে। এটা বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা হচ্ছে সেই কার্বন ব্রাশ বলতে পারিস এরকম করে। এটা হচ্ছে তোর এই কয়েলটা, হেভিলি কয়েল করা আছে ভেতরে। কপার দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? হেভিলি কয়েল করা। আর একদম ভেতরে যেটা আছে সেটা হচ্ছে তোর দুটো ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোলের মতো। দেখ দেখতে পাচ্ছিস কিনা দুটো ম্যাগনেটস, সিলিন্ডার টাইপের, লক্ষ্য করেছিস? এটা একটা পোল, এটা একটা পোল, লক্ষ্য করেছিস দুটো? তো বেসিক্যালি এটা স্ট্রাকচারটা কিন্তু সেম ভাবে কাজ করে যেমন ভাবে আমরা দেখলাম। ফান্ডামেন্টালি কিন্তু সেম, একটু কমপ্লেক্স হবে বাট সেম ব্যাপারটা। তো বেসিক্যালি কি হয়, এই যে এটা ভেতরে ফ্রিলি রোটেট করতে পারে, এটা ভেতরে ফ্রিলি রোটেট করতে পারে। দেখেছিস? ঘুরছে না? এটা ফ্রিলি রোটেট করতে পারে ভেতরে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা ফ্রিলি রোটেট করতে পারে। কেমন করে? আর কারেন্টটাও কনস্ট্যান্টলি এর মধ্যে কেমন করে থাকে? কারণ
এই যে ভেতরে যে কার্বন ব্রাশ, তো এটা ঠিক না, এটা কপার ব্রাশ টাইপের আর কি। যে ব্রাশটা, এই ব্রাশটা পুরো কন্ট্যাক্টেও থাকে এর সাথে, কিন্তু এটাকে আটকে দেয় না, এটাকে আরামে শান্তি মতো ঘুরতে দেয়, বুঝতে পেরেছিস? আর কারেন্টটাও কন্ডাক্ট করে এখানে। বোঝা গেছে ব্যাপারটা? সবাই মেকানিজমটা বুঝলি? এখানে যখন কারেন্ট পাস করিস এভাবে এটা বনবন বনবন করে ঘোরে। হোয়াট ইজ দ্য রিজন? এই ম্যাগনেটিক এফেক্ট। সবাই বুঝতে পেরেছিস মোটর কেমন করে কাজ করে? এই মোটর কিন্তু প্র্যাকটিক্যালি বহু জায়গায় আছে। এই মোটরের আবিষ্কার ওয়ান অফ দি বিগেস্ট ইনভেনশন। সব জায়গায় তুই অলমোস্ট মোটর দেখবি। মোবাইলের ভাইব্রেটারে তোর ভাইব্রেশন হয় যে মোটর, তারপরে যে কোনো জায়গায় ফ্যান দেখছিস মোটর, এদিক ওদিক মোটর। বুঝতে পারছিস ব্যাপারটা? তো মোটর কিন্তু একটা ইন্টিমেট পার্ট আমাদের ডেইলি লাইফের। এখন আমরা বুঝি না সেটা। গাড়িতে মোটর, নালে গাড়ি চলবে না। প্লেনের ইঞ্জিনে মোটর, নালে প্লেন চলবে না। জাহাজে মোটর, নালে জাহাজ চলবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? কোনো চলমান কিছুতে মোটর থাকবেই। আর সেই মোটরের ফান্ডামেন্টালস আছে হচ্ছে এই ম্যাগনেটিজমে। কম্পিউটারেও থাকে মোটর, একদম কম্পিউটারে যে ফ্যান গুলো থাকে যেগুলো প্রসেসরটাকে ঠান্ডা রাখে, ভু করে সাউন্ড হয় দেখবি। বুঝতে পেরেছিস? আজকে আমি এই অবধি রাখতে চাই। আজকে আমি এখান থেকে আর বেশি পড়াতে চাই না। আমি চাই এই যে জিনিসগুলো পড়ালাম ভালো করে অ্যাবজর্ব কর, স্পেশালি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের যে অ্যাপ্লিকেশনটা সেটা।